হ্যাঁ নেহাতি, তুমি কন্টিনিউ করো এবার। ওকে, আচ্ছা, প্রথম হচ্ছে আমি ইয়েটা করার পরে, পিপিটিটা শেষ করার পরে যেটাতে ফার্স্ট এন্টার করেছিলাম, আমি দুটো প্রপোজাল দেখিয়েছিলাম। এটা হচ্ছে ফার্স্ট প্রপোজালটা, যেখানে আমি পয়েন্ট ওয়াইজ ডিভিশন করেছিলাম, এবং সেখানে প্রথম প্রপোজালটা যেটা বললাম যে দেয়ার হ্যাজ টু বি আ প্রপার টাইটেল টু দ্য প্রপোজাল, এবং টাইটেলটা যেটা সবাই দেখতে পাচ্ছে আশা করি এবার, পোর্ট সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওশানিক হিউম্যানিটিজ, মেমরি মুভমেন্ট অ্যান্ড ম্যানিপুলেশন। এবার এখানে কতগুলো টার্ম আশা করি সবাইকার মাইন্ডে হিট করবে প্রথম পড়ার পরেই। দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ মেমরি, দেন মুভমেন্ট, দেন ম্যানিপুলেশন, oceanic humanities and port cities. These are the keywords to my proposal. কারণ আমরা প্রপোজালে তো ওইভাবে কিওয়ার্ড ইনকর্পোরেট করি না, কিওয়ার্ডটা আমরা সেই জন্য প্রপার টাইটেলের মাধ্যমে ইউজ করার চেষ্টা করি। কেন? কারণ সাধারণত ইন্টারভিউ ফেস করতে কি দেখা গেছে, that the title is the thing which the interviewer often gives the most importance. টাইটেলটা দেখেই প্রথম প্রশ্নটা হয় সব সময়। টাইটেল দেখে যতজন এখানে রিসার্চার আছেন সবাই জানেন যে টাইটেলটা দেখেই কিন্তু প্রথম প্রশ্নটা থ্রো করা হয়। তার মানে আমার প্রপোজাল হাতে পাওয়ার সাথে সাথেই দ্য ফার্স্ট প্রিয়াম্বল টু মাই প্রপোজাল উইল বি দিস টাইটেল, যেখানে আমার টাইটেলের মধ্যে কি কি জিনিস আমি ইনকর্পোরেট করতে যাচ্ছি তার কতগুলো ছোট 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 আইডিয়া কিন্তু এই টার্মগুলোর মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া যায়। প্রথম জিনিস এবার হচ্ছে একটা প্রপার ইন্ট্রোডাকশন, যেটা আমি পিপিটিতে দেখাতে গিয়েও দেখিয়েছিলাম যে একটা ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি থাকা উচিত। আরেকবার দেখিয়ে দিচ্ছি। ইন্ট্রোডাকশনের মধ্যে একটা রিসার্চ কোয়েশ্চেন থাকবে, একটা অ্যাপ্রোচ থাকবে, এবং তারপরেই থাকবে সিগনিফিকেন্স অবজেক্টিভ। তাহলে এখানে আমি যেটা ইন্ট্রোডাকশনের মধ্যে আমি কোন এরিয়াটা নিয়ে কথা বলতে চাইছি, কারণ পোর্ট সিটিজ মানে স্পেসিফিক্যালি আমি কলকাতা, হলদিয়া, কুলপি, ফারাক্কা, ডায়মন্ড হারবার, এই কতগুলো জায়গা নিয়ে কথা বলছি। প্রথম জিনিস মানে আই হ্যাভ টু সিচুয়েট মাই রিসার্চ টু সাম প্লেস। আমি হাওয়ার মধ্যে রিসার্চ করব না, কারণ আমার একটা টাইম ফ্রেম মানে একটা টেম্পোরালিটি, একটা স্পেশিয়ালিটি, দুটোকেই কিন্তু আমাকে ইয়ে করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে একটা স্পেশিয়ালিটি আমি আইডেন্টিফাই করলাম। দ্বিতীয় প্লেস হচ্ছে যে আমি একটা টাইম ফ্রেম আইডেন্টিফাই করব, এবং এখানে যদি আমরা পড়ে দেখি যে টাইম ফ্রেমটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি ওল্ড ডায়াসপোরার পার্ট, কলোনিয়াল বেঙ্গলের কথা, তার মানে বিফোর 1947। 3 নম্বর জিনিস হচ্ছে একটা প্রপার পলিটিকো হিস্টোরিক্যাল আইডেন্টিটি দিতে হবে, সেই জায়গাটা হলো। তারপর হচ্ছে আমার রিসার্চ কোয়েশ্চেন, যে আমি কি কি রিসার্চ গ্যাপ এবং প্রবলেম নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আমার থাকবে। এটা হলো প্রথম আমার ইন্ট্রোডাকশনের পার্টে, জাস্ট এইটুকু জায়গা থাকবে, মানে রিসার্চ আমি কি নিয়ে রিসার্চ করতে যাচ্ছি, কোন গ্যাপটা নিয়ে কথা বলতে যাচ্ছি, ইন্ট্রোডাকশনটা পড়লেই যেন বোঝা যায়, অ্যান্ড ইট হ্যাজ টু বি ভেরি প্রিসাইজ। নেক্সট হচ্ছে অরিজিন, যে রিসার্চটা আমার মাথায় কোথা থেকে এলো এবং এটার অরিজিনটা আমি কি করে পাই। আমরা যে কেউ সবাই কিন্তু লিটারেচার রিভিউর মাধ্যমে কিন্তু রিসার্চটাকে পাই, প্রথম জিনিস। তাহলে লিটারেচার রিভিউ, আমি আমার যদি পোর্ট সিটি নিয়ে ইন্টারেস্ট থাকে, তার উপরে বেশ কিছু আর্টিকেল পড়বো, বেশ কিছু বইপত্র পড়বো, দেন অনলি আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে কোন জায়গাটাতে এখনো কথা বলা বা এখনো আর্গিউ করা রয়ে গেছে, কোন জায়গাটাতে এখনো নতুন নলেজ প্রডিউস করা যেতে পারে। দ্যাটস দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড থিং ইজ এটা রেলিভেন্স কোথায়, যদি কোনো রকম কোনো ইন্টারডিসিপ্লিনারি রেলিভেন্স থাকে, তার কারণ আজকালকার দিনে আমরা জানি রিসার্চ হ্যাজ বিকাম ভেরি মাল্টিডিসিপ্লিনারি ইন ইটস অ্যাপ্রোচ। কোনো রিসার্চ কিন্তু একটা সিঙ্গেল ডিসিপ্লিন নিয়ে কিন্তু হয় না, এবং লিটারেচারে তো উই অফেন ফাইন্ড যে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, দেন বাংলা, দেন ইংলিশ, এভরিথিং ইজ গেটিং মার্কড আপ, মানে এক কথায় সবকিছুই কিন্তু মার্জ করা হয় একটা ইয়েতে। তাহলে সেখানে আমার একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যদি থাকে লিটারেচারে, then we have to talk about it. Next, which is significance, that how this literature or how this proposal is going to add to the existing knowledge purview, and how it is going to produce new, how it is going to influence the new researchers. A significance ta. Then the objective, what I want to find out from it, ami keno eta niye kaj korchi, amar justification ta ki, that objective has to be there. Finally, jodi ei last দুটো জায়গা মানে একেবারেই কিন্তু যদি কেউ মনে করে রাখতে চায়, আদারওয়াইজ ইট ইজ ডিসপেন্সেবল, সেখানে হচ্ছে মেথডোলজি। আমি কি মেথড ইউজ করতে যাচ্ছি, যদি আমার শুরুতেই ধারণা থাকে যে আমি কোন মেথডে কাজ করবো, and I am very sure of it, তাহলে we will mention the methodology. আর যদি ধারণা না থাকে we can definitely skip it, তার কারণ মেথডোলজি নিয়ে কথা বলার অনেক সময় আসে। তার কারণ হচ্ছে শুরুতে we have to first defend যে আমি যে টপিকটা নিয়ে এসেছি, যে টাইটেলটা নিয়ে এসেছি, that is worthy enough to work on. লাস্টলি যেটা অনেকে ইয়ার ওয়াইজ প্ল্যান চায়, অনেক জায়গায় চায় ইয়ার ওয়াইজ প্ল্যান। সো আমি
কি কি করব, কি কি ভাবে এটাকে পারসিউ করব, এন্টায়ার রিসার্চটাকে কত বছরে পারসিউ করব। এবং এটা আরেকটা জিনিস আমাদের স্কলারসদের মাইন্ডে ক্লিয়ার করে, সেটা হচ্ছে আমার এই পুরো ইয়েটা করতে, পুরো রিসার্চটা করতে কতদিন সময় লাগতে পারে। কিন্তু তার কারণ হচ্ছে আমি এমন একটা রিসার্চ করতে পারি না, বা একটা পিএইচডির মধ্যে যে আমি ডেফিনেটলি সারা জীবন রিসার্চ করতে পারি, কিন্তু পিএইচডি তো একটা ডিগ্রি, তার একটা সময় আছে, সেই সময়ের মধ্যে আমাকে একটা স্টিপুলেটেড টাইম আছে, আমার শেষ করতে হবে। তাই সেখানে একটা ইয়ার ওয়াইজ প্ল্যান থাকা ভালো। আরেকটা জিনিস উইচ ইজ ডিসপেন্সেবল, ইউ ক্যান ইনকর্পোরেট অ্যান্ড ইউ ক্যান নট অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ডিভিশন। ইফ ইউ আর শিওর অফ ইউর চ্যাপ্টার ডিভিশন, ইউ ক্যান ডেফিনেটলি ইনকর্পোরেট ইট। আর যদি মনে করো যে না, চ্যাপ্টার ডিভিশন পরে ডিসাইড করবো, এখনো আমি খুব একটা ইয়ে হয়ে উঠিনি, কনফিডেন্ট নই চ্যাপ্টার ডিভিশন নিয়ে, দেন ডেফিনেটলি ইউ ক্যান কিপ দ্যাট অ্যাসাইড। এটা হলো। আর লাস্টলি যেটা থাকবে সেটা হচ্ছে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফিটা আমি পরে দেখিয়েছি আলাদা করে। এরপর হচ্ছে যদি একদম জেনারেল একটা ফরম্যাটে প্রপোজাল লিখতে হয়, এত কিছু ভেঙে টেঙে কিছু দরকার নেই, জাস্ট সিম্পলি একটা স্ট্রেট লেখা, সেক্ষেত্রেও যেটা দেখতে হয়, প্রথমে একটা প্রপার টাইটেল থাকবে, এবং সেটা থাকা খুব জরুরি। তার আগেই বললাম যে টাইটেলটা হচ্ছে সেই জায়গা যেটার উপরে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন হয়। তো প্রথমে একটা টাইটেল থাকবে। নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে আমার রিসার্চ গ্যাপ, রিসার্চ ইন্টারেস্ট এবং আমার রিসার্চ গ্যাপ এবং রিসার্চ প্রবলেমের জায়গা, আমার হাইপোথিসিস, এই প্রথম পার্টটাতে থাকবে। দেন হচ্ছে আমার রিসার্চ কোয়েশ্চেন্স গুলো থাকবে, কি কি কোয়েশ্চেন আমি রেজ করতে যাচ্ছি, আমি গ্যাপসটা তো আইডেন্টিফাই করলাম, সেই গ্যাপে আমি কোন কোন কোয়েশ্চেন গুলোকে নিয়ে আর্গিউ করবো, একটা কোয়েশ্চেন সেকশন থাকবে। লাস্টলি হচ্ছে যে আমি যদি টেক্সচুয়াল অ্যানালিসিস করি, আগেটা তো দেখালাম ইন্টারভিউ বেসড ইয়ে, যদি টেক্সচুয়াল অ্যানালিসিস করি তাহলে টেক্সট সার্চ করতে হবে, আমি কোন টেক্সটকে নিয়ে কাজ করব। এবং টেক্সট শুধু সার্চ করলেই হবে না, কোন কোন থিওরিটিশিয়ান নিয়ে কাজ করব, কোন কোন থিওরিজ নিয়ে কাজ করবো। তার বললাম বারবারই যে অ্যাজ আ রিসার্চার আমার বক্তব্যকে, আমার আর্গুমেন্টকে সাবস্ট্যান্সিয়েট করার জন্য উই নিড সাম থিওরিটিশিয়ানস। তাহলে সেই থিওরিটিশিয়ানস এর কিছু ইনফরমেশন, প্লাস হচ্ছে যে টেক্সট গুলো নিয়ে আমি কাজ করতে যাচ্ছি সেগুলোর কিছু ইনফরমেশন, এগুলো আমার প্রপোজালের মধ্যে থাকবে। মোটামুটি 500 থেকে 2000 ওয়ার্ডের প্রপোজাল হতে পারে। আমি যে দুটো দেখিয়েছি সেগুলো ছোট, একেবারেই বড় নয়, একটা 500 ওয়ার্ডের, একটা 700 750 ওয়ার্ডের। এছাড়া এর মধ্যে ইনকর্পোরেটেড হবে ওয়ার্ক সাইটেড লিস্ট। আমি শুরুতেও বলেছি, এখনো বলছি, আমার প্রপোজাল থেকে শুরু করে আমার ওয়ার্ক সাইটেড লিস্ট অব্দি প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা স্টাইল শিট ফলো করাটা প্রয়োজন আমার মনে হয়। আমি আগেও বলেছি এই কথাটা যে আমি আমার যখন এমফিল প্রপোজাল দিয়েছিলাম আমি তখন জানতাম না এটার বিষয়, কিন্তু আস্তে আস্তে এক্সপোজড হতে হতে এটুকু বুঝেছি যে স্টাইল শিট ফলো করলে সেটা ভালো। তার কারণ অনেক জায়গায় আছে যেখানে প্রপোজাল কিন্তু জমা দিতে হয় স্টাইল শিট ফলো করে। যদি যেমন বাঁকুড়া ইউনিভার্সিটি আমি বলি, যদি কেউ বাঁকুড়ার সাথে যুক্ত থাকেন জানবেন যে সেখানে ইন্টারভিউ দিতে যাওয়ার 2-3 দিন আগে কিন্তু প্রপোজালটা পাঠিয়ে দিতে হয়, পাঠিয়ে দেওয়ার পর তারপর কিন্তু ইন্টারভিউ দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রপার স্টাইল শিট ফলো করাটা ভালো, এবং ফলো করতে গেলে তার বিবলিওগ্রাফি বা ওয়ার্ক সাইটেড লিস্ট যেটা, এবং এখানে একটা ছোট্ট তফাৎ আছে, ওয়ার্ক সাইটেড লিস্ট লিখবো না বিবলিওগ্রাফি লিখবো। অনেকেই মনে করে বিবলিওগ্রাফি, আমি যেটুকু বুঝেছি বা শিখেছি এখান থেকে বলি, কেউ ডিফারও করতে পারেন। বিবলিওগ্রাফি হচ্ছে সেই লিস্টটা যেখানে আমার প্রত্যেকটা বই থাকবে যেগুলো আমি পড়েছি এই রিসার্চটা করতে গিয়ে, প্লাস হচ্ছে যেগুলো আমি সাইট করেছি এই রিসার্চটার মধ্যে। আর ওয়ার্ক সাইটেড লিস্টের ক্ষেত্রে শুধু সেই বইগুলোই ইনকর্পোরেট করা থাকে যেগুলো আমি সাইট করেছি, আইদার সেখান থেকে আইডিয়া সাইট করেছি বা কোটেশন সাইট করেছি বা কিছু না কিছু সাইট করেছি, সেগুলোকে আমরা ওয়ার্ক সাইটেড লিস্টে রাখি। তো সাধারণত বেস্ট হচ্ছে বিবলিওগ্রাফি টার্মটা ইউজ করা, বিকজ ইট ইজ অল ইনক্লুসিভ। এই হচ্ছে মোটামুটি প্রপোজালের জায়গাটা, যে মানে প্রপোজাল কিভাবে লেখা যেতে পারে, কিভাবে লিখলে এফেক্টিভ হয়। এবং যেটা আমি সবাইকারই প্রশ্ন কম বেশি পড়ে দেখলাম যে রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে যে আমি কোথা থেকে খুঁজে, টাইটেলটা কোথা থেকে খুঁজবো, মানে হচ্ছে আমি রিসার্চ ইন্টারেস্ট কোথা থেকে খুঁজবো, নিউ আইডিয়াস কোথা থেকে খুঁজবো, এই ধরনের অনেক কথা অনেকের দেখলাম এখানে এসেছে। এবং সবারই একটাই উত্তর, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্টাডি আ লট। কারণ খুঁজতে আমাদের কি হবে, আমরা যারা রিসার্চার, এবং আমাদের খুঁজতে গেলে সেই জায়গাগুলো নিয়েই খুঁজতে হবে যে জায়গাগুলো অ্যাপারেন্টলি নিউ, অ্যাপারেন্টলি যেগুলোর উপর কাজ কম হয়েছে। এবার আমি প্রশ্নগুলো নেব, তার আগে যদি কারোর কিছু বলার থাকে বলতে পারে, তারপর আমি প্রশ্নগুলো নেব। হ্যাঁ, থ্যাংক ইউ নেহাদি। আচ্ছা, আমরা কিউএনএ শুরু করব। আমাদের একটা সিস্টেমেটিক প্রসেস আছে কিউএনএ শুরু করার। সবার প্রশ্ন আমরা নেব, জাস্ট ওয়েট। Nehadi, it was a terrific session, truly enlightening and engaging.
and we believe that the knowledge you shared will significantly benefit our participants. এবারে আমাদের যে কোশ্চেন আনসার সেশন সেটা শুরু হবে। ফার্স্টে যে কোশ্চেন্স গুলো চ্যাট বক্সে রিটেন আছে, ফার্স্টে সেই কোশ্চেন্স গুলো নেওয়া হবে, এবং যিনারা ডাইরেক্ট ম্যামকে কোশ্চেন্স করতে চান রেজ হ্যান্ড বাটনটা আগে ক্লিক করবেন, ওখান থেকে আমরা পরপর নাম ধরে ডাকবো, তারপরে আপনারা ম্যামের সঙ্গে কথা বলতে পারবেন। অলরাইট, তো আমি কোশ্চেন্স গুলো আমি পড়বো, কারণ আমাদের এটা ইউটিউবে এগুলো ভিডিওগুলো শেয়ার হয়, তো সেক্ষেত্রে যেন ইউটিউবে যখন পরবর্তীকালে স্টুডেন্টসটা দেখবে তারা যেন প্রশ্নগুলো শুনতে পারে কি বলা হয়েছে, দ্যাটস ওয়াই প্রশ্নগুলো আমাকে একবার পড়তে হবে। ঠিক আছে নেহাদীপ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, মানবেন্দ্র রায় প্রশ্ন করেছেন, ম্যাম, for any comparative study type of research of two pieces, one of literary text and another of music or film, will the pattern be the same for the proposal like normal literature based research? Most of the time what we have found that the research proposal designs are almost similar. I'm not talking about that it is absolutely same, but it is almost similar, because when we are talking about any literary text or music or film, what Manavendra sir has asked about, that will there be any difference? Definitely some differences will be there. For example, if we are talking about film, if it is a regional film in Bengali language or in Hindi or in Punjabi or any other regional language, then definitely somewhere or other the writing arenas will be somewhere or other different, but the pattern, the technical pattern will be almost same, because your film, your music or the literary text, all of this will act like the primary source. Okay. আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে আমাদের কাছে। গুড ইভিনিং ম্যাম, আই এম আ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার ফিফথ সেম বিএ। ওকে, didn't have any knowledge regarding research before joining this class. Now a genuine question has come in my mind, that is AI or such as ChatGPT distorting the value or significance of research which is made of natural intelligence, I mean without any help of an AI robot or AI gadget. So yeah, Nihati, please continue. Okay, so I think he's Mohbani. So she's trying to ask that whether the AI or the Chat GPT, whatever the AI, there are multiple AIs, not only Chat GPT. There is Quillbot and etc. etc. That these Chat GPTs are enough as an intelligence to produce research? This is the kind of question she is asking. I think no, it's not enough, because once again, when I was talking about plagiarism, I have told you that 10% is permissible. Why? Because the computer has no brain of its own. It's simply run by the database which are uploaded inside it. Similarly, when we are talking about Quillbot or ChatGPT or any form of AI, we have to understand that it doesn't have its own brain. Even though it is called artificial intelligence, but the artificial is there. We cannot forget that it is not original intelligence, it is artificial intelligence. So it can only produce those answers which are already uploaded. It cannot produce those answers which are not yet recorded or uploaded in the internet. So we have to be very clear about it. So the AI, the robot, the gadgets, the Quillbot, the Chat GPT, anything whatsoever you want to call it, anything cannot produce the original. It will only produce, I should be precise, it will only reproduce. It can only reproduce. It cannot simply produce the original, because it will copy. It will copy the database which is there, which is already existent there. So definitely it cannot replace an original research. I don't think so it can replace, because whatever I have researched about it, whatever I have read about it, or whatever way I have experimented with it, I have found that it's absolutely difficult for a Chat GPT to produce a new research. Right. Okay. Let me comment, just add to what Neha Chatterjee has said. Sure. So যেটা হয় তোমার চ্যাট জিপিটিতে যেটা হয়, যে চ্যাট জিপিটি থেকে রিসার্চ হেল্প হয় না তা নয়, হেল্প হয়, কিন্তু প্রবলেমটা হলো যে অরিজিনাল থিঙ্কিং এর যে পার্টটা, সেটা কিন্তু এখনো চ্যাট জিপিটি করতে পারে না। চ্যাট জিপিটি ইজ আনএবল টু ডু দ্য অরিজিনাল রিসার্চ।
রিসার্চের তো মূল বক্তব্য হলো যে আমরা অরিজিনাল জ্ঞান কি অ্যাড করলাম। তো আমরা যদি পরীক্ষা দিতে বলি চ্যাট জিপিটি কে মাস্টার ডিগ্রি বা গ্রাজুয়েশন, হি উইল ডু এক্সিলেন্ট অর সি উইল ডু এক্সিলেন্ট, মানে চ্যাট জিপিটি দিয়ে পরীক্ষা দুর্দান্ত দেওয়া যাবে, যে কোনো প্রশ্নের প্রম্পট খুব ভালো দিতে পারে। বাট অরিজিনাল রিসার্চের পার্টটা কিন্তু এখনো চ্যাট জিপিটি করতে পারে না। এটার জন্য যারা তোমার যেই পরীক্ষা দেয়, জয়েন্ট এন্ট্রান্স, ইভেন জয়েন্ট এন্ট্রান্সে যারা পরীক্ষা দেয়, তাদের কোশ্চেনও চ্যাট জিপিটি তৈরি করতে পারে না। কারণ মানুষ যত সুন্দরভাবে ক্রিয়েটিভলি একটা ডিফিকাল্ট কোশ্চেন বানাতে পারে ফিজিক্স অথবা ম্যাথের, সেটা এখনো চ্যাট জিপিটি সেটাই পারে না। তারপরে ক্রিয়েটিভ থিঙ্কিং এর ব্যাপারটাতে পুরোটা এখনো অন্ধ এবং তারা ভুলভাল জিনিস তৈরি করে। So what ChatGPT does, it can help you in your research, but it is not currently it cannot replace a human researcher. ঠিক আছে, আর আমরাই তো ChatGPT তৈরি করেছি, আমাদেরকে রিপ্লেস করা অত সহজ না। ঠিক আছে, ওকে ওকে। সো Nithu Yashodaran has asked, ma'am, can you explain some research areas? I mean, what are the current trends? Is victim feminism applicable in Gothic literature? If you are asking about the first part of your question, that new research areas, then the recent trends are basically with medical humanities, because after in the post-COVID situation, humanities, the section of humanities, they are definitely trying to merge with medical science. First thing. Second thing is the impact of technology, which is very important, and we are all aware of the cyborg section, that cyborg technology. So that question which we have taken, that is the AI section. So how the cyborg is impacting the literature, how the technology is impacting the literature. This is another important area which need to be talked about at length. And the third thing is, which I have found after living here in North Bengal, that there are certain folk cultures in Bengal, at least in Bengal, if not anywhere else in Bengal, which are so interior and which are so out of our knowledge and out of our visual importance, that we have completely forgot about these folk cultures. So these folk cultures needs to be talked about. These folk cultures need to be incorporated in our literature, in our research. Definitely we will say that we have to go beyond the text, because here you cannot find text. Here you cannot find an English text. You can find regional text, but you cannot find English text. But definitely you can pursue an interview-based methods and all these things. So you can work with the folk culture. This to be specific, this is the third thing. And victim feminism, definitely it is an area which you can apply in Gothic literature, but I think you can think even better than that. You can work on some other areas as well, something which is relevant to this time frame. The temporality is very important. In which time frame, in which situation you are working, that is very, very important. All right. Nidhir Ghosh প্রশ্ন করেছেন, what is the difference between a review of related literature and literature review? Literature review যদি বাংলাতেই উত্তর দিতে হয় তাহলে বলি, literature review মানে হচ্ছে we have to read and understand and analyze all the literatures which are written on the area which is going to be our interest. আমি যেটাতে কাজ করতে যাচ্ছি সেটার উপর যা যা লেখা হয়েছে আমাকে সবটা পড়তে হবে, তবে গিয়ে I will be able to understand what are the gaps are left out. সেটা হচ্ছে লিটারেচার রিভিউ, এবং যেটা প্রত্যেকটা রিসার্চার করে থাকেন এবং প্রত্যেকটা রিসার্চার ইজ ওয়েল অ্যাওয়্যার অফ ইট। বাট যখন আমরা দ্বিতীয় প্রশ্নটা, যেটা লিটারেচার রিডিং বা রিলেটেড টু ইট এরকম কিছু একটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে when you are reading some of the literatures, কিন্তু some of the literatures একমাত্র যখন আমি ইন্টারেস্ট নিয়ে কথা বলছি তখনই it will work. It's a review of related literature. এবার আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি একটা জিনিস, যদি এই টাইটেলটাই ধরি, 1 মিনিট আসি, এই টাইটেলটাই যদি ধরি, এইখানে হচ্ছে আমার টাইটেলের মধ্যে বর্ডার শব্দটা আছে, ট্রমা শব্দটা আছে, স্পেস শব্দটা আছে, সিটিজেনশিপ আছে এবং কতগুলো নভেলের নাম আছে। এবার একটা হতে পারে যে আই এম অনলি টকিং অ্যাবাউট দিস নভেলস, আই এম অনলি রিডিং অ্যাবাউট দিস নভেলস। আরেকটা হতে পারে আই এম স্পেসিফিক্যালি রিডিং অ্যাবাউট দোজ টপিকস ইমপ্লিমেন্টেড অন দিস নভেলস। যদি ওই টপিকগুলো
এই নভেলে কোথায় কোথায় ইমপ্লিমেন্টেড হয়েছে শুধু সেটা পড়ি, তাহলে সেক্ষেত্রে হবে ওই লিটারেচার্স রিলেটেড টু আওয়ার ওই রিভিউ রিলেটেড টু আওয়ার লিটারেচার। আর যদি আমি সবটা পড়ি, বর্ডার, সিটিজেনশিপ, এগুলোর বাইরেও যা নিয়ে এখানে কাজ হয়েছে, দেন দ্যাট ইজ আওয়ার লিটারেচার রিভিউ। এক কথায় লিটারেচার রিভিউ ইজ আ ব্রডার আউটলুক। বোঝা গেল? ওকে। আচ্ছা, রিচা রয় যে প্রশ্নগুলো করেছেন মোটামুটি পুরো লেকচার জুড়ে ম্যাম আপনার প্রশ্নগুলোর আনসার দিয়ে দিয়েছেন অলরেডি, যে কিভাবে রিসার্চ টপিক চুজ করতে হবে, কিভাবে ইন্টারেস্টটা আপনি বুঝবেন, বা অনলাইন প্ল্যাটফর্মস এর কথাও তিনি কিছুটা বলেছেন। তবুও I would like to ask Nehati if you add something in your answer. একটা খুব সহজ জিনিস যেটা সবাইকে আমার মনে হয় প্রত্যেকটা রিসার্চারের মাথায় রাখা উচিত, দ্যাট উই হ্যাভ টু বি অ্যাওয়্যার অ্যাবাউট দ্য রিসার্চ ট্রেন্ডস, যেটা হয়তো আমি বলতে কি অত বেশি বলিনি। ডেফিনেটলি উই উইল always try to find out our own research interest, কিন্তু we cannot do away with the fact যে we have to go by the research trend. এই যে একটু আগেই যে একটা জায়গায় বললাম that the topics which we can think about like medical humanities বা হচ্ছে the cyborg, the impact of cyborg, the impact of AI and etc etc, সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রিসার্চ ইন্টারেস্ট ফাইন্ড আউট করার আগে দ্য ট্রেন্ড হ্যাজ টু বি ফলোড। তার কারণ কেন ট্রেন্ড হ্যাজ টু বি ফলোড, আমি এটা বলছি না যে ঝাঁকের কই হয়ে ঝাঁকেই বয়ে বেড়াবো, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট, বাট আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ দ্যাট রিসার্চ। কারণ রিসেন্ট ট্রেন্ডস গুলো আমাদের রেলিভেন্সটা বোঝায়। সুতরাং কোন সময় কোনটা রেলিভেন্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি কোন জায়গায় দাঁড়িয়ে, মানে আমি আজকের ডেটে দাঁড়িয়ে যদি পার্টিশন নিয়েই শুধু কথা বলে যাই, তাহলে সেটা কিন্তু একেবারেই কমপ্লিটলি রেলিভেন্ট হচ্ছে। আমি বলছি না যে ইররেলিভেন্ট, বাট কমপ্লিটলি রেলিভেন্ট হচ্ছে না। পোস্ট কোভিড সিচুয়েশনে ইকোনমি ক্যান বি a relevant issue, technological growth can be a relevant issue, our medical growth and the medical deflation, that can be a relevant issue. বাট যদি আমি স্পেসিফিক্যালি বলি, আমাকে ট্রেন্ডটা কিন্তু একটু হলেও জানতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর এবং এছাড়া যে অনলাইন প্ল্যাটফর্মস এবং যেগুলোর কথা জিজ্ঞেস করা হলো, আমি শুরুতেই বললাম যে দুটো ট্রিক সাধারণত প্রত্যেকটা রিসার্চারই ফলো করে থাকে, ইনক্লুডিং মি। সেটা হচ্ছে রাটলিজ এবং স্প্রিঞ্জারের যে জার্নালস গুলো আছে সেগুলো একটু সার্চ করা, এবং সেইখানে গিয়ে যখন আমি একটা আর্টিকেল পড়ছি, ভালো করে তার ওয়ার্ক সাইটেড লিস্টটা দেখা। উই হ্যাভ টু গো থ্রু দ্য ওয়ার্ক সাইটেড লিস্ট প্রপারলি, বিকজ দ্যাট ওয়ার্ক সাইটেড লিস্ট টেলস দ্য স্টোরি অ্যাবাউট দ্য এন্টায়ার আর্টিকেল। উই ক্যানট ডু অ্যাওয়ে উইথ দ্যাট। ওকে, নেহাদি আমি রিকোয়েস্ট করব তোমাকে, তুমি যে অনলাইন প্ল্যাটফর্মস গুলোর নাম বললে, অনেক স্টুডেন্টস আছে তো একদমই হয়তো গ্রাজুয়েশন বা মাস্টার্স লেভেলে আছে, তো একটু টাইপ করে যদি দিতে তুমি চ্যাট বক্সে নাম। এখানে চ্যাট বক্স আছে, গিভ মি 2 মিনিটস। তুমি আমাকে নেক্সট প্রশ্ন করো, আমি দিয়ে দিচ্ছি। ইয়েস ইয়েস। একটা প্রশ্ন, ম্যাম, হোয়াট ইজ পপুলেশন ইন স্টেপস অফ রিসার্চ? Population is the sampling. Talking about the sampling. If you want to collect any sample, collect data for your research, অনেক সময় ইন্টারভিউ বেসড রিসার্চ হয়, তো সেক্ষেত্রে সেটাকে আমি পপুলেশন হিসেবে আইডেন্টিফাই করেছিলাম। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে নিধির ঘোষের কাছ থেকে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিসার্চ মেথডোলজি অ্যান্ড মেথড, অ্যান্ড হোয়াট ইজ রিসার্চ ডিজাইন? ওকে, রিসার্চ মেথডোলজি এন্ড রিসার্চ মেথড। প্রথম হচ্ছে আসি রিসার্চ মেথডোলজি কাকে বলে। Ma'am, actually that question is what is difference between research methodology, research design and research method? Yes, I have got you. Okay, so the research method is the strategy and the process which you are going to incorporate in your research. Talking about the research methodology is the reading of that research method. Okay, this is the subject. রিসার্চ মেথডোলজি মানে সাধারণত বোঝায় যে আমি যে রিসার্চ মেথডটা নিয়ে কাজ করব সেইটা নিয়ে যে পড়াশোনাটা, দ্যাট ইজ ইউর রিসার্চ মেথডোলজি। রিসার্চ মেথডটা হচ্ছে দ্যাট স্পেসিফিক প্রসিডিওর, ওই যে ইন্টারভিউ মেথড, ডিসকোর্স মেথড, তারপর হচ্ছে টেক্সচুয়াল অ্যানালিসিস, এইটা হচ্ছে রিসার্চ মেথড। এই রিসার্চ মেথডস গুলো নিয়ে যে পড়াশোনাটা হয়, দ্যাট ইজ রিসার্চ মেথডোলজি। আর রিসার্চ ডিজাইন হচ্ছে বেসিক্যালি যে শুরু থেকে শেষ অবধি যে কথাটা বললাম, যে কি কি স্টেপস থাকবে আমার রিসার্চের মধ্যে, whether it is the research proposal or it is the entire thesis, the framework of your research, সেইটা হচ্ছে your research design. All right.
Next question from Surjo Mondol. টাইটেল আর রিসার্চ কোশ্চেন্স কি রিসার্চ গ্যাপের সাথে রিলেটেড হবে? ডেফিনেটলি দিজ আর ইন্টার রিলেটেড। টাইটেলের মধ্যে আমি এমন কিছু জিনিসই রাখবো যেগুলো আমার রিসার্চ কোয়েশ্চেনে এবং রিসার্চ গ্যাপের মধ্যে উঠে আসবে, অবশ্যই রিলেটেড হবে, সবসময় রিলেটেড হবে। কারণ আমার টাইটেল, মাই টাইটেল ইজ অলওয়েজ গোয়িং টু বি দ্য প্রিয়াম্বল টু মাই প্রপোজাল, প্রিয়াম্বল টু মাই থিসিস। আমার থিসিস যদি কেউ না পড়েও কেউ যদি বুঝতে চায়, তাহলে আমার টাইটেলটাই হচ্ছে সেই জায়গা যেটা দিয়ে বোঝা যেতে পারে। সুতরাং আমার রিসার্চ কোয়েশ্চেন বা রিসার্চ গ্যাপ যেটা আমি ফাইন্ড আউট করেছি, এই দুটো জায়গাতেই কিন্তু টাইটেলের সাথে সম্পর্ক থাকতেই হবে, তবেই টাইটেলটা কিন্তু আমরা আইডেন্টিফাই করি বা লিখি, যাই বলি না কেন। নেক্সট কোশ্চেন, প্রচেষ্টা চ্যাটার্জি প্রশ্ন করেছেন, মাদার টেক্সট তো বাংলাতে লেখা, ট্রান্সলেটেড টেক্সটে কি করে কাজ করবে? এই টাইপের কোশ্চেন করলে ইন্টারভিউ বোর্ডে কি বলবো? এথিক্যালি কাজ করা যায়। আমায় যদি কেউ জিজ্ঞেস করে ট্রান্সলেটেড টেক্সট কি ইউজ করা যায়, ডেফিনেটলি ইউজ করা যায়। আমার নিজের এমফিলে অনেক ট্রান্সলেটেড টেক্সট ইউজ করা আছে, কারণ আমরা জানি যে বাংলাদেশ লিবারেশন ওয়ারের উপর কাজ করতে গেলে বেশিরভাগ মেটেরিয়াল, অথেন্টিক মেটেরিয়াল কিন্তু ইয়েতেই পাওয়া যায় না, বাংলাতেই পাওয়া যায়। এবং আমরা ইংরেজি ছাত্রছাত্রী, আমাদের ইংরেজিতেই কাজ করতে হয়। সেক্ষেত্রে দ্য রাইটার, মানে এটা দুটো উপায় আছে। সাধারণত আমরা বাংলা টেক্সটটাকেও রাখি, তার সাথে হচ্ছে দ্য স্কলার উইল ট্রান্সলেট ইট, এটা একটা উপায়। আরেকটা হচ্ছে উই ক্যান ডিপেন্ড অন আ গুড কোয়ালিটি ট্রান্সলেশন, যে কোনো একটা জিনিস করা যায়। বাট ডেফিনেটলি উই ক্যান ইউজ এ বেঙ্গলি টেক্সট অর এ পাঞ্জাবি টেক্সট অর এ গুজরাটি টেক্সট, যে কোনো ধরনের রিজিওনাল টেক্সটকে কিন্তু টেক্সট হিসেবে আজকের যেটা ইউজ করা যায়। তার অন্যতম রিজন হচ্ছে উই আর ইনটু দ্য এরা অফ মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট দে আর মার্জিং ইনটু ওয়ান প্লেস। সো ডেফিনেটলি উই ক্যান ইউজ বেঙ্গলি, প্রথম জিনিস। দ্বিতীয়, ইন দিস ওয়ে উই ক্যান ডেফিনেটলি পোলাইটলি ডিফাইন দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স, প্রথম জিনিস। আর দ্বিতীয় জিনিস which we can do, যদি ফার্দার প্রশ্ন আসে যে তুমি কি করে এই ট্রান্সলেটেড টেক্সট গুলো ইউজ করবে, দু ধরনের উপায় আছে ট্রান্সলেটেড টেক্সট ইউজ করার। একটা হচ্ছে সেলফ ট্রান্সলেশন, আমি যে কাজটা পেয়েছি, যে ইতিহাসটা পেয়েছি, উই ক্যান ডু সেলফ ট্রান্সলেশন। সেকেন্ড উপায় হচ্ছে উই ক্যান ইউজ এ ট্রাস্টেড ট্রান্সলেশন। যদি আমি চোখের বালি নিয়ে কাজ করি, চোখের বালির অনেক ট্রাস্টেড ট্রান্সলেশন আছে। যদি মহাশ্বেতা দেবীর কোনো লেখা নিয়ে কাজ করি, বাংলার বেশিরভাগই বাংলার মহাশ্বেতা দেবীর লেখাগুলো কিন্তু আমাদের গায়ত্রী চক্রবর্তী স্পিবাক কিন্তু ট্রান্সলেট করেছে। সো উই ক্যান ট্রাস্ট অন দোজ ট্রান্সলেশনস অ্যাজ ওয়েল, এটাও করা যায়। এই দুটো পন্থায় কিন্তু উই ক্যান ডেফিনেটলি ইউজ ট্রান্সলেটেড টেক্সট। এবার হ্যাঁ, ডিরেক্টলি কি বাংলা শব্দ নিয়ে আমি একটা থিসিস লিখতে পারবো তা নয়, বাট উই হ্যাভ টু সেলফ ট্রান্সলেট ইট। Either you have to self translate it or you have to depend on some of the translations. রাইট। শর্মিষ্ঠা মন্ডল প্রশ্ন করেছেন, রিসার্চ के लिए व्हाट मिनिमम एजुकेशन क्वालिफिकेशन দরকার আছে? So the basic qualification which we need to do PhD is definitely MA. I have to be very precise in that. There are two ways through which we can enter into PhD, if not MPhil. যেহেতু MPhil এর গুরুত্ব এখন কমেই গেছে প্রায়। সো PhD তে যদি ঢুকতে চাই, প্রথম হচ্ছে আফটার MA, যদি directly we try to enter into PhD, then we have to take an examination, entrance examination. Then after taking that entrance examination, we can, after clearing it, we will go to the interview board. If that is পসিবল, কারণ সব ইউনিভার্সিটি এখন আর সেটা ওপেন রাখেনি, যেটাকে আমরা রেট বলি, RET। এবং এই রিসার্চের যে ইয়েটা দিতে হয়, প্রথমে আগে একটা পরীক্ষা দিতে হয়, দ্যাট এন্ট্রান্স টেস্ট, এন্ড আফটার দ্যাট এন্ট্রান্স টেস্ট ইউ উইল গো ফর দ্য ইন্টারভিউ, এন্ড আফটার দ্যাট ইউ উইল বি সিলেক্টেড। এটা একটা উপায়, যদি ইফ ইউ ডিরেক্টলি গো ফ্রম MA বা MSc। আর যদি সব জায়গায় কিন্তু এটা অলিখিত নিয়ম এখন হয়েই গেছে যে একটা নেট কিংবা নেট জিআরএফ, মানে যেটা আমাদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এটা ক্লিয়ার করতে হয় আফটার MA। সেটা ক্লিয়ার করে দেন উই ক্যান ডিরেক্টলি গো ফর দ্য ইন্টারভিউ, এটাও একটা পথ আছে। এবার ইউনিভার্সিটিস গুলোর ক্ষেত্রে এই দুটো পথেই সাধারণত হয়, একটা হচ্ছে রেট প্লাস ইন্টারভিউ, একটা হচ্ছে থ্রু ইন্টারভিউ প্লাস নেট জিআরএফ অর নেট অর সেট। প্রত্যেকটা স্টেটেরই কম বেশি সেট হয়, শুধু ওয়েস্ট বেঙ্গল বলে নয়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যেগুলো IITs, NITs, এই সব জায়গায় ইররেসপেক্টিভ অফ ইয়োর নেট সেট ম্যান্ডেটরি। ওখানে শুধু MA নিয়ে কিন্তু কোনো IITs, NITs এ সেইভাবে অ্যাপ্লাই করতে দেওয়া হয় না। নেট সেট করার পরও they will definitely give you that entrance test, and you have to take that entrance test. সেখানে entrance test mandatory, এবং after that entrance test you have to face the interview as well.
এই দুটো ওয়েতেই কিন্তু হয়। এবং মিনিমাম কোয়ালিফিকেশন MA প্লাস নেট প্লাস অর সেট, দিস ইজ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। Right. Amna Sidra has asked a question. Please suggest some site for journals, reading, and research papers. Yes, that's what I'm doing. That's what I'm doing. Okay. Ma'am is doing. Please wait. Acha, Madhuri Rana has asked a question. Should we mail our supervisor before applying for PhD in any university? Kindly comment on it, ma'am. See, ethically we should not. If you ask me that should I ethically do that, no, we should not. Yes, we can definitely talk any of the teachers, any of the professors. তখন আমি তো শুরুতেই জানি না that that person is going to be my supervisor. তখন supervisory decisionটা অনেক পরে হয়, শুরুতেই হয় না। So ethically we should not send any research proposal to anyone. But nowadays it has become very normal to us that we have to send some research proposal to our targeted supervisor, and after that he will check that, he will try to remold it according to his requirement, and after that he will approve it. These are the things which you often tend to face nowadays. But ethically we should not, first thing. And secondly, if you are targeting any supervisor that I want to work under that professor, then I think you should create your, or you should curate your research proposal according to the research area and the research interest of that professor. That will definitely help you to clear your interview easily. Right. We have another question, ma'am. On what criteria a research project is granted as a copyright one? If most of the time, basically, when we try to publish, basically copyright issues often come to the fore when we try to publish our research. And when we try to publish, one thing we need to keep in mind, it's a lengthy process. যদি খুব ছোট করে বলতে হয় বলি, প্রথমত হচ্ছে you have to write them a proposal of 5,000 words, whatever book you are going to write. Okay, so you have to first give a title, then you have to write a proposal of 5,000 words, then you have to send it to the editor of that publishing house wherever you are targeting to publish it, and after that they will send you a message, or they will ping you back whether they are interested in it or not. If they are not interested, they will simply reject it, and if they are interested, then they will ask you to do certain moderations. After that moderation, if again you will send those things, and it will take a long process. They will give you 1.5 years to complete your entire book, and etc. etc. After that, when you provide that, and after going through almost 2 tiers of checking, peer reviewing, and then after that they will publish it, and when it will get published, then only it will get that copyright. এবং এই copyright পাওয়ার জন্য শুরুতেই কিন্তু you have to also provide them with that note that I have not published this entire work to anywhere else. কারণ আমি যে কাজটা একটা বই হিসেবে পাবলিশ করতে যাচ্ছি সেটা আগে অন্য কোথাও, I cannot rework on that and simply republish that in some other place. We cannot do that. So if you want to claim any copyright for anything, then you have to first do an entire process of peer reviewing and everything. Then after that, when your work will be published, then it is copyrighted to you. যে তুমি এটা করেছো, এবং পাবলিকেশন প্রসেসের মধ্যেই they will ask for that note of that note that this is an original work of yours, you have not published it to anywhere, and all these things. This is a lengthy process. Then only you will get the copyright to anything. Okay, next question. নেক্সট দেখতে পাচ্ছি শ্রাবন্তী হাত তুলেছে, তো শ্রাবন্তীকে নেক্সট কোশ্চেনটা করতে দেওয়া হোক। Oh my God. আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, you are audible. Yes, thank you. ম্যাম, আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে যে আমরা রিসার্চ মেথডের ক্ষেত্রে ম্যাম দুটো মেথডকে প্রাইমারিলি দেখতে পারি, সেটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ রিসার্চ মেথড
আর একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। এবার ম্যাম কোয়ান্টিটেটিভটা আমরা সেটা পুরোপুরি সায়েন্স ওরিয়েন্টেড এর দিকে নিয়ে যাচ্ছি, এবং কোয়ালিটেটিভটা আমাদের মোরালেস হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে আসছে। ম্যাম আমরা মানে আমি আপনার হচ্ছে টকটা থেকে বেশ কিছু যেমন ইন্টারভিউ মোড এবং আরো যা যা বললেন ম্যাম, সেগুলো কি তাহলে আমরা ওই কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে ফেলছি, মানে ওগুলো কি তাহলে ওই ওগুলোর পার্টস? Yes, definitely. I would suggest you to read a book by Gabriel Griffin. That book will give you an entire detailed idea about this qualitative research and the different types of methods, which I was talking about time and again. ওকে ম্যাম। ম্যাম আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এই যে আমরা একটা ব্যাপার বলছি, মানে এই আপনি টকের মধ্যে বলছিলেন যে এমন কিছু টপিকে আমাদের খুঁজতে হবে যেটার মধ্যে ফার্স্ট অফ অল আমাদের ইন্টারেস্ট আছে, এবং সেকেন্ড অফ অল যেটা হচ্ছে ইউনিকনেস এর ব্যাপারটা। তো ম্যাম এই দুটোকে আমরা কি করে ট্যাকেল করবো? মানে ফর এক্সাম্পল আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে কোথাও গিয়ে আমরা জানি যে পার্টিশন লিটারেচারের ওপর অনেক কাজ হয়েছে। ম্যাম কারোর যদি পার্টিশন লিটারেচারের ওপর মানে খুব ইন্টারেস্ট থাকে এবং সে হয়তো বা পড়ে দেখলো, ম্যাম সে হয়তো বা সেই রকম ভাবে কোনো ইউনিকনেস পাচ্ছে না, ম্যাম তাহলে সে কি করে ট্যাকেল করবে? মানে ওই ইউনিকনেস প্লাস ইন্টারেস্টটাকে মানে কি করে ম্যাম ইয়ে করবে? এটা একটা জিনিস করা যায় যেটা আমরা সবাই করি, যে পার্টিশন হয়েছে 47-এ বা বেঙ্গল হয়েছে, বাংলাদেশ তৈরি হয়েছে 72-এ, আরো অনেক অনেক আছে যেগুলোর হয়তো ইন্টারেস্ট অনেকেরই আছে, আমারও আছে, আমিও সেগুলো নিয়ে কাজ করতে ভালোবাসি। কিন্তু সেগুলোরও কিছু রিসেন্ট ট্রেন্ডস আছে। রিসেন্ট ট্রেন্ডস যেমন এগুলো কিভাবে আজকের ডেটের হিস্ট্রিকে ইম্প্যাক্ট করছে, আজকের ডেটের ইভেন্টস গুলোকে ইম্প্যাক্ট করছে, পলিটিক্স কে ইম্প্যাক্ট করছে, সেটা নিয়ে কিন্তু কাজ করা যায়। আবার সেই সময় যে ইতিহাসগুলো লেখা হয়েছে সেগুলো কতটা সঠিক সেটা নিয়েও কিন্তু প্রশ্ন করা যায়, দ্বিতীয় জিনিস। 3 নম্বর জিনিস হচ্ছে, আমরা জানি পার্টিশন নিয়ে বহু কাজ হয়ে গেছে এটসেট্রা এটসেট্রা, বাট ডেফিনেটলি এমন কোনো এরিয়া আছে যেগুলোকে কিন্তু হিডেন জেম হিসেবে রেখে দেওয়া আছে, সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। 3 নম্বর জিনিস। 4 নম্বর জিনিস হচ্ছে, এই পার্টিশনের যে পরে আরো যে আফটার এফেক্টস গুলো, সেই আফটার এফেক্টস গুলো নিয়ে কাজ, অনেকে কিন্তু স্পেসিফিক্যালি পার্টিশন নিয়ে কাজ করেছে, বা অনেকে স্পেসিফিক্যালি ফেমিনিজম নিয়ে কাজ করেছে, কিন্তু সেটা তো কিছু আফটার এফেক্টসও আছে, সেই আফটার এফেক্টস গুলোকে নিয়ে কাজ করা যায়। তাতে যেটা হয়, রিসেন্ট ট্রেন্ডস এবং হচ্ছে আমার ইন্টারেস্ট দুটোর মধ্যে একটা মোটামুটি ব্যালেন্স আনা যায়। অ্যাবসলিউট ব্যালেন্স না হলেও মোটামুটি একটা ব্যালেন্স আনা যায়, আমার মতামত এটা। অলরাইট, আশা করি উনি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, এবারে হাত তুলেছেন নিধির ঘোষ, আপনি প্রশ্ন করতে পারেন এবার। Ma'am, my question is bibliography. What is the difference between bibliography and reference? See, we often use bibliography, এবং frankly speaking, bibliography are the books from which we have taken help. It can be cited or it cannot be cited in the text, in the entire thesis, but from whatever books we have taken help, সেটাকে আমরা সাধারণত বিবলিওগ্রাফি বলি। এই বিবলিওগ্রাফি এবং রেফারেন্সিং এর মধ্যে খুব থিন লাইন ডিফারেন্স আছে। সাধারণত যেটা দেখা যায় যে বিবলিওগ্রাফি যখন আমরা তৈরি করি, একটা প্রপার ফরম্যাট মেনে বিবলিওগ্রাফি তৈরি করা হয়, এবং রেফারেন্সেস আর লাইক দোজ এন্ড নোটস যেগুলো আমরা শেষে ইউজ করি। এবং অনেক সময় রেফারেন্সে যেমন বইয়ের নামও থাকে, সেরকম অনেক কিছু আইডিয়াসও থাকে, যে আইডিয়াস গুলো হয়তো are not directly related to the entire thesis, but we want to share those ideas, সেগুলোও কিন্তু রেফারেন্সিং এ আনা যায়। এবং হ্যাঁ, অনেকেই এখন রেফারেন্সিং এ কিন্তু বেশিরভাগ বইয়ের নামই দিয়ে থাকেন, বাট এই বইয়ের নামগুলো হচ্ছে সেই বইয়ের নাম যেগুলো হয়তো ডিরেক্টলি ইম্প্যাক্ট করছে না, বাট ইনডিরেক্টলি কোথাও না কোথাও এগুলোর ইম্প্যাক্ট আছে আমার এই পুরো থটটা বের করতে গিয়ে বা চক আউট করতে গিয়ে। ম্যাম, তাহলে অলরাইট, তাহলে আমি আমাদের হ্যালো ম্যাম, হ্যালো। বলুন, আমি শুনছি। হ্যাঁ ম্যাম, তাহলে আমি হ্যাঁ শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ম্যাম, আমি আর্টিকেল বা কোনো কিছু জার্নাল বা কোনো কিছু রিপোর্ট থেকে আমি মানে সাইটেশন নিই, তাহলে আমি সেখানে কি রেফারেন্স ইউজ করব না বিবলিওগ্রাফি ইউজ করব? যদি আমি ডিরেক্টলি সেখান থেকে সাইট করি
তাহলে ইটস বেটার টু ইউজ বিবলিওগ্রাফি। আর যদি শুধু রেফারেন্স মানে সেখান থেকে আমি জাস্ট কিছু আইডিয়া মানে ওই আইডিয়াগুলো নিয়ে আমি উদ্বুদ্ধ হয়ে লেখাটা করেছি, তাহলে ইট ক্যান বি ইনকর্পোরেটেড ইন রেফারেন্স। বাট আমি একটা সহজ উপায় বলি, যেহেতু উই আর অ্যাট দ্য ভেরি বিগিনিং স্টেপ, ইটস বেটার টু গো উইথ বিবলিওগ্রাফি। দ্যাট গিভস ইউ দ্যাট সেফার সাইড। আমাকে যদি জিজ্ঞেস করো অ্যাজ এ রিসার্চার, সেফার সাইডে থাকাটাই বেস্ট। কারণ বিবলিওগ্রাফি, ওয়ার্ক সাইটেড লিস্ট, রেফারেন্সিং, এন্ড নোটস, এই জায়গাগুলো না ভীষণ টেকনিক্যাল এরিয়া। টেকনিক্যাল এরিয়ায় বেশি জটিলতা না তৈরি করাই ভালো। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। অল রাইট, উই আর অ্যাকচুয়ালি রানিং অফ আওয়ার টাইম। তো একটা লাস্ট প্রশ্ন নেব, রেকমেন্ডেশন লেটারের ব্যাপারে। আইআইটিজ এর যদি ভর্তি হতে চায় তাহলে সেক্ষেত্রে একটু সংক্ষেপে একটু বলে দাও এটা নেহাদি। রেকমেন্ডেশন লেটারের একটা বিরাট চল এখন চলছে, আমি জানি, এটা শুনেছি, এবং ওরা ডিরেক্টলি বলে যে 2জন প্রফেসরের রেকমেন্ডেশন নিয়ে আসতে। এটা অ্যাকচুয়ালি করা হয় কারণ হচ্ছে what kind of student you are, what kind of scholar you are going to be, and what kind of researcher you are, এই বিষয়ে একটা ছোট্ট ধারণা নেওয়ার জন্য অনেক সময় রেকমেন্ডেশন নেওয়া হয়। এবার যদি ওই ধরনের রেকমেন্ডেশনের কথা বলি যে একটু ওয়েট পড়বে, তাহলে এমন কোনো প্রফেসরের কাছ থেকে যদি রেকমেন্ডেশন নেওয়া যায় যাকে সবাই মোটামুটি চেনে, তাহলে কোথাও না কোথাও দ্যাট রেকমেন্ডেশন হেল্পস আস। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যে রেকমেন্ডেশনের জায়গায় সাধারণত সেই প্রফেসরদের রাখাই ভালো, বা সেই প্রফেসরদের ইনকর্পোরেট করাই ভালো যারা আমাকে খুব ভালো করে চেনে অ্যাজ এ রিসার্চার। তখন সেই আমার বিষয়ে একটা নিউট্রাল আইডিয়া দিতে পারবে। যে আমায় চেনে না তার নাম রেখে খুব একটা লাভ হয় না। বাট রেকমেন্ডেশন আর কিছুই না, চেনা কোনো প্রফেসর বা চেনা কোনো মানুষ যে আমার রিসার্চ এবিলিটির বিষয়ে জানে, যার জ্ঞান আছে, সেরকম কাউকে রাখলেই হয়। আচ্ছা, আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা দুঃখিত যে আর কোনো প্রশ্ন নিতে পারছি না, এবং আশা করি ম্যাক্সিমাম কোশ্চেন্সের আমরা আনসার দিতে পেরেছি এবং আপনারা অনেক উপকৃত হয়েছেন আমাদের এই ওয়ার্কশপ কাম ওয়েবিনার থেকে। তো এখন আমরা ডক্টর আসিফ আকরামকে অনুরোধ করব ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। ধন্যবাদ দিলরুবা। ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার আগে আমি দুটো কথা বলি। এখানে দুটো টাইপের আরো কোশ্চেন এসছে, সেটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। একটা হলো যে বিদেশে রিসার্চ করতে গেলে করতে কি হবে, আর আরেকটা এসছে যে অনেক ইউনিভার্সিটিতে আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের নোটিফিকেশন দেখি, সেক্ষেত্রে কি করব। এটা বিদেশের সাথেও যুক্ত এই কোশ্চেনটা। তো নর্মালি যখন বিদেশে কোনো পোস্ট বেরোয় পিএইচডি অথবা পোস্ট ডকের, সেটা কোনো একটা পার্টিকুলার রিসার্চ টপিকে বেরোয়, তো তোমাকে অবভিয়াসলি সেইভাবে তোমার রিসার্চ প্রপোজালটা বানাতে হবে কাস্টমাইজড ওয়েতে, যাতে সেই রিসার্চ প্রপোজালটাকে তুমি কিভাবে বেনিফিট করতে পারো, বা যে প্রফেসরের আন্ডারে তুমি যাবে সে প্রফেসরকে কিভাবে তুমি বেনিফিট করতে পারো সেটা যাতে থাকে। তার মানে হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু কাস্টমাইজ ইউর রিসার্চ প্রপোজাল ইন অ্যাকর্ডেন্স with the requirement of the university or the professor, right? তখন তোমার রিসার্চ প্রপোজালটা গ্রান্টেড হবে, then you will get the access and you will go through the part of the process. আরেকটা কোশ্চেন, বিদেশের জন্য কি করতে হবে? বিদেশের জন্য কিচ্ছু না, তোমাকে you have to always look for the notifications and the opportunities in the foreign countries. ABP will help you. ABPর কাছে কোনো কিছু যদি জানা থাকে, ABP তোমাদেরকে গাইড করবে। অথবা তোমাদের যদি সিনিয়র থাকেন বিদেশে, আমাদের কাছেও পরিচিত আছে, উই হ্যাভ কন্ট্যাক্টস অফ সেভারাল রিসার্চার ইন ইংলিশ ডিপার্টমেন্ট ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ ইন ইউকে অ্যান্ড ইউএস, সো উই ক্যান অলসো কানেক্ট ইউ উইথ দেম। সো ইউ হ্যাভ টু স্টার্ট প্রিপেয়ারিং নাও, মানে এখন থেকে তোমাকে প্রপোজাল বানানোর কাজকর্ম শুরু করতে হবে। ওকে, সো আমরা ভোট অফ থ্যাঙ্কসে আসি। আজকের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। মিসেস নেহা চ্যাটার্জি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন তার প্রথম পার্টটাও, এবং যে ডেমোটা দিয়েছেন সেটাও খুব সুন্দরভাবে দিয়েছেন, এবং আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে। প্রশ্ন উত্তর সেশন খুব সুন্দর হয়েছে, খুব ভদ্রভাবে সবাই কোশ্চেন করেছো, কোনো সমস্যা হয়নি, এবং একটা পারফেক্ট একাডেমিক এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু অল দ্য পার্টিসিপেন্টস, all the ABP members who work behind the scene, ABP General Secretary Jannatun Firdosh, ABP Research Guide Coordinator Dilruba Khatun, ABP Research Guide team for their wholehearted support. We are also thankful to Mrs. Neha Chatterjee and all the students who have joined today, all the budding researcher and all those who are thinking about joining research. Thank you all so much.
Thank you all for making this a successful event. Thank you. Ms. Neha Chatterjee, you want to say something? No, I'm really delighted to present my views to you all, and I really feel that all of you have treated me so warmly. And in this last 2 hours, almost we have crossed 2 hours. In this 2 hours, I have felt very homely with you all, and I loved all your participation and cooperation. And definitely, I look forward with more collaborations with you all. Definitely, I look forward for that. If you really enjoy this kind of session, Sure, I'm sure. thankful to everyone. I'm thankful to Sure, sure. everyone, really. Sure, sure. We'll have more such programs in future, and those programs will be more customized in the sense department wise or topic wise. So we'll definitely contact all the relevant persons for those programs. Thank you, Ms. Neha Chatterjee, for coming. Thank you all. We are officially ending the program. Thank you. Thank you.